ভাবে এগুলো ভাঙচুর করা হয়েছে। এই জায়গাটা ভালো করে দেখুন, এখানে তার সহ মেঝেতে পর্যন্ত, মানে মেঝেতেও কি সমস্যা ছিল, মেঝে পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। কেন ফেলা হয়েছে সেইটার উত্তর বোধহয় দীপাঞ্জন চক্রবর্তী দিতে পারেন। এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি নির্দিষ্টভাবে আসছি, এই প্রথম এক এক করে আপনার কাছে আসবো এবং তরুণের কাছে আসবো এক এক করে। প্রথম ধাপে আপনার কাছে আসছে এই ক্রাইম স্পট চেঞ্জ নিয়ে। এটা তো হতে পারে দীপাঞ্জন চক্রবর্তী যে সেমিনার রুমে আসলে এই ঘটনাটাই ঘটেনি, ডক্টরস রুমে ঘটেছে, তাকে খুন করা হয়েছে, সেখান থেকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে হয়তো সেমিনার রুমে নিয়ে আসা হয়েছে, অপরাধীরা হাত ধুতে গেছে, পা ধুতে গেছে বাথরুমে, সবটা ভেঙে ফেলা হলো। দেখো ময়ূক, প্রথমেই বলি যে আমি, তোমারও মনে আছে নিশ্চয়ই যে প্রথম দিন থেকে আমিও কিন্তু একই কথা বলে গেছি, যেরকম তরুণ জ্যোতি বলল, যে আমি কিছুতেই বিশ্বাস করি না যে এটা শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা এবং ধর্ষণ করতে গিয়ে ধর্ষক সে হত্যা করে দিয়েছে, হতেই পারে। এই অভয়া নিশ্চয়ই এমন কিছু জেনে গেছিল যে যেটা সন্দীপ ঘোষ একলা নয়, স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রকের সব থেকে ওপরে যে মাথায় বসে আছে সেও জড়িয়ে পড়ত। এবং যেটা যে মুহূর্তে জানতে পেরেছে, সন্দীপরা বুঝতে পেরেছে, সেদিনই কিন্তু অভয়া তার বেঁচে থাকার অধিকার হারিয়েছে। সেদিনই প্ল্যান তৈরি হয়েছে একে হত্যা করতে হবে। কিন্তু হত্যা শুধু করে লাভ হবে না, কারণ তাতে আরো বেশি স্ক্যান্ডাল হয়ে যাবে। এর সঙ্গে ধর্ষণের ব্যাপারটাকে জড়িয়ে দিতে হবে, যাতে একটা স্টোরি প্লট করা যায়। সঞ্জয় রায়ের মতো একটা ক্যারেক্টারকে বাছা হয়েছে যার প্রচন্ড অ্যাক্সেস ছিল আরজিকর হাসপাতালে, এবং এর একটা পাস হিস্ট্রি রয়েছে। সে বদমেজাজি, সে মদ খায়, তার বিরুদ্ধে বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এরকম একটি লোককে খুঁজে বার করা হয়েছে টু মেক হিম স্কেপগোট। তাকে কনভিন্স করা হয়েছে যে প্রশাসন, পুলিশের সর্বোচ্চ পর্যায়ের বরাভয় থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো, অ্যারেস্ট হবে, খুব বেশি হলে 2 বছর, 1 বছর, 3 বছর পরে তোমাকে আমরা বার করে নেব, তদন্তে অতগুলো গাফিলতি থাকবে। ওকে উদাহরণ দেওয়া হয়েছে কামনুরি, যে দেখো আমাদের সঙ্গে ছিল, আমরা সবাইকে বার করিয়ে এনেছি, কোনো ফাঁসি টাসি কিচ্ছু হবে না, তার বদলে তুমি হয়তো 50 কোটি বা 20 কোটি বা 30 কোটি পাবে। না, ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে 100% পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। এবং আমরা কিন্তু এটা বারবার বলেছি এই জিনিসটা, যে এরা এই যে অপরাধ চক্র, যে ঘটনাটা, এটা একা সঞ্জয় নয়, এর মধ্যে এমন লোক রয়েছে যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার সুপার এক্সপার্ট এক্সপিরিয়েন্স, এমন লোক রয়েছে যে ফরেনসিক মেডিসিনের সাংঘাতিক এক্সপার্ট, পোস্টমর্টমের, ইনকোয়েস্টের এক্সপার্ট। এই এক্সপার্ট অপরাধী মনস্ক লোকজনদের নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, যে টিমের মাথায় সংবিধানের শপথ নেওয়া এমন কেউ আছে যার হাতে অপরিসীম ক্ষমতা রয়েছে প্রশাসনের। তিনি হতে পারেন পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের হেড, হতে পারেন তিনি স্বাস্থ্য দপ্তরের হেড। তাহলে কোঅর্ডিনেশনটা বেটার হয়, যেটা আমরা বারবার আগে বলেছি উদাহরণ দিয়ে, যে তুমি যদি একটা ব্যান্ড দেখো, তুমি যদি ফিলহারমোনিক দেখো, নিউ ইয়র্ক ফিলহারমোনিকে 100 জন লোক, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, কিন্তু পুরো ব্যাপারটাকে, কনসার্টটাকে, অর্কেস্ট্রাটাকে পরিচালনা করে যে সে হচ্ছে জুবিন মেহতা। তার কাছে পুরো প্ল্যান রয়েছে, এবং তাতে যেমন সঞ্জয় একটা অংশীদার, সন্দীপ, অভিক, বিরূপাক্ষ, বা এই যে পুলিশের কিছু লোকজন, দুর্বিনীত গোয়েল, এদের প্রত্যেকের আলাদা আলাদা রোল রয়েছে। কিন্তু জুবিন মেহতা একজন, এতে আমার কোনো সন্দেহ নেই। না, এটা আমরা বারবার দেখেছি ট্রেন্ড দেখে, যে আমার বারবার মনে হয়েছে এখানে ডিকয় টার্গেট তৈরি করে দেওয়া হয়, এবং এটা পুলিশের অত্যন্ত অভিজ্ঞ লোক না হলে এই জিনিসটা কাউকে বোঝাতে পারবে না। ডিকয় টার্গেট, লোকে ভুল জায়গায় নাড়াচাড়া করবে। আমরা বিতর্ক করে যাচ্ছি সেমিনার রুম নিয়ে, তুমি যেটা বলছো খুব কারেক্ট, অন্য কোথাও হয়েছে ঘটনা। এবার এই যে ভাঙচুরের ব্যাপারটা দেখো, যারা ফরেনসিক দীপাঞ্জন আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, তার একটাই কারণ, আপনি যে কথাটা বললেন আমার খুব কানে বাজছিল এই কথা। দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি একটু রিয়াকশন নেব এই স্যালাইনের ব্যবহারটা নিয়ে। দীপাঞ্জন চক্রবর্তী, মনে করা হচ্ছে এই স্যালাইন দিয়ে, তরুণও যে কথাটা বললো এবং অনেক ফরেনসিক বিশেষজ্ঞও বলছেন, এই স্যালাইন দিয়ে আসলে মেঝে মোছার বা রক্তের দাগ মোছার কাজ হয়তো করা হয়েছিল সেমিনার রুম থেকে গোটা ফ্লোরটায়। আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানে আমি একটু বলি যে এখানে যেটা তরুণ জ্যোতিও বলছে, তুমিও বলছো, আমিও দেখছি, 3 ধরনের বিশেষজ্ঞরা এখানে ছিল। আইনের লোক ছিল, ফরেনসিক মেডিসিনের লোক ছিল, পুলিশের লোক ছিল। এবং তুমি একটা জিনিস হয়তো নিশ্চয়ই তোমরা জানো, একটু খোঁজাখুঁজি করলে আরো বেরোবে, যে সন্দীপ ঘোষের ওখান থেকে নাকি বেশ কিছু ফোন টোন যায় কিছু বিদেশি নাম্বারে, এবং এটা খুব সহজ ব্যাপার। বিদেশের সিম কার্ড নিয়ে তুমি কলকাতাতে বসে ফোন করতে পারো, কিন্তু সেই কলটা ট্রেস হবে না,
কারণ যদি সেটা ধরে নাও দুবাইয়ের সিম কার্ড বা বেলজিয়ামের সিম কার্ড, সেগুলো কলকাতা থেকে খুব মুশকিল হবে, অনেক সময় সাপেক্ষ। ব্যাপার হচ্ছে এই যেখানে পুলিশের এক্সপার্ট রয়েছে, ফরেনসিক বলবে যে স্যালাইন ওয়াটার দিয়ে মুছলে রক্তের দাগ মিটে যাবে। পুলিশের লোক জানে যে যদি যে টেকনোলজি হয়েছে 3D ভিডিওগ্রাফি যদি হয়, যদি আলট্রাভায়োলেট রে ইউজ হয়, তাহলে কিন্তু একটা চান্স থাকে, ইভেন 1 or 2% চান্স যে স্যালাইন ওয়াটার দিয়ে মোছার পরেও আলট্রাভায়োলেট ধরে ফেলবে। সেই জন্য ওই মেঝে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, কোনো রিস্ক নিতে চাইছে না। এরকম একটা ক্রাইম দেখানো, মানে ক্রাইম বানানো, যেটা আমি বারবার বলছি, যেটা একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্র এবং মানে বেস্ট ব্রেনস এর মধ্যে আছে। দুঃখের বিষয় তারা শয়তানের কাছে তাদের মস্তিষ্ক বাধা দিয়েছে। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে একটু থামাচ্ছি, কারণ আপনি যে কথা বলছেন 3D স্ক্যান বা পায়ের ছাপ, হাতের ছাপের কথা, এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই দর্শককে, এই 3D ম্যাপিং, যে ম্যাপিং কলকাতা পুলিশ করেছিল কিনা ধন্দে সবাই, কিন্তু সিবিআই যে 3D ম্যাপিং করেছে আরজি করের 3টে ঘরেই একাধিক পায়ের ছাপ, আরজি করের 3টে ঘরেই একাধিক পায়ের ছাপ রয়েছে। কিভাবে রয়েছে? কলকাতা পুলিশ তো বলেছিল বহিরাগত কেউ নেই, তার মানে বহিরাগত কেউ ছিল, এবং আরো বেশি করে বহিরাগত আনা হয় যাতে করে আগের, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে যে কাণ্ডটা হয়েছে তার যে পায়ের ছাপগুলো সেগুলো মিটিয়ে ফেলে নতুন পায়ের ছাপ আসে। দু ধরনের রাসায়নিক দিয়ে এই 3D ম্যাপিং করা হয়েছিল, এবং এই দু ধরনের রাসায়নিক লুমিনল, সেরেনোপথালিন অ্যান্ড হাইড্রোজেন পেরক্সাইড, এই হাইড্রোজেন পেরক্সাইড এবং আরেকটি যে কেমিক্যাল, এই দুটো কেমিক্যাল দিয়ে 3D ম্যাপিং করে একাধিক পায়ের ছাপ পাওয়া গেছে। 3D ম্যাপিংয়ে মিলেছে অভয়ার পায়ের ছাপও।